সিরিজের শেষ টেস্ট খেলতে মাউন্ট মঙ্গানুই থেকে ক্রাইস্টচার্চে পৌঁছেছে বাংলাদেশ দল। কাল থেকে শুরু টাইগারদের অনুশীলন। জমে উঠেছে বাংলাদেশ ক্রিকেট লিগের ফাইনাল। শেষ দিনে সাউথ জোনের দেয়া 218 রানের টার্গেটে ব্যাট করছে সেন্ট্রাল জোন। ফেডারেশন কাপের হাই ভোল্টেজ সেমিফাইনালে আজ আবাহনী মুখোমুখি হবে সাইফের। ফাইনালে ওঠার মিশনে রহমতগঞ্জের প্রতিপক্ষ মোহামেডান। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি এশা হোসেন। বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের খবর। সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট খেলতে নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুই থেকে ক্রাইস্টচার্চে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে টেস্ট ভেন্যুতে এসে পৌঁছায় তারা। প্রথম টেস্টে জয়ের পর বেশ ফুরফুরে মেজাজে আছেন ক্রিকেটাররা। গতকাল সারাদিন উদযাপনেই কাটান সবাই। পরে আজ সকালে দ্বিতীয় টেস্ট ভেন্যুর উদ্দেশ্যে রওনা হন দলের সদস্যরা। এর আগে পেসাররা হালকা জিম সেশনে অংশ নিলেও বাকিরা ছিলেন বিশ্রামে। ক্রাইস্টচার্চে পৌঁছালেও আজই মাঠে নামছেন না মুমিনুল মুশফিকরা। আগামীকাল থেকে শেষ টেস্টের জন্য প্রস্তুতি শুরু করবে টিম বাংলাদেশ। এদিকে মাহমুদুল হাসান জয়ের ইনজুরিতে কপাল খুলতে যাচ্ছে নাইম শেখের। দ্বিতীয় টেস্টে অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে তার। সিরিজে 1-0 এগিয়ে থাকায় আত্মবিশ্বাস তুঙ্গে আছে ডমিঙ্গো বাহিনীর। Okay, so the team's just reached Christchurch. I think everyone was pretty happy with the test match yesterday. আমরা আজ সকালে ক্রাইস্টচার্চে এসে পৌঁছেছি। ছেলেরা সবাই খুব ভালো মুডে আছে। বেওভালের জয়টা আমাদের পুরো দলের চেহারা বদলে দিয়েছে। সফরের শুরু থেকে আমরা বেশ চাপে ছিলাম। কোয়ারেন্টাইন নিয়ে দলের সবাই খুব দ্বিধায় ছিল, কিন্তু এখন সব চেঞ্জ হয়ে গেছে। আমরা আগামীকাল থেকে অনুশীলন শুরু করব। উইকেট এবং কন্ডিশন দেখে একাদশ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। জয়ের এই টেস্টে খেলার সম্ভাবনা খুব কম, সেক্ষেত্রে আমরা বিকল্পও ভেবে রেখেছি। Physical workload, so the training for টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের তাদের মাটিতেই হারালো বাংলাদেশ। সঙ্গে রেকর্ড বইয়ে বেশ কিছু সংখ্যা আর তথ্যে আসলো পরিবর্তন। মাউন্ট মঙ্গানুয়ে মুমিনুল হকের দলের রেকর্ড গাথা নিয়ে এবারের প্রতিবেদন। কমাস আগেই টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে নিউজিল্যান্ড। সেটা ছিল ইংল্যান্ডের মাটিতে, নিজেদের মাঠেও অপ্রতিরোধ্য ব্ল্যাক ক্যাপস। একটা পরিসংখ্যান দিলে সেটা আরও স্পষ্ট হবে। গত 2 বছর নিউজিল্যান্ড সফর করেছে ভারত, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ। এই 3 সিরিজেই প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ হতে হয়েছে। এই 6 ম্যাচের 3টিতেই কিউইরা জিতেছিল ইনিংস ব্যবধানে। বছরের প্রথম দিন মাঠে নামার আগে মঙ্গানুই টেস্টের ফলাফল কি হবে এ প্রশ্ন করা হলে কজনই বা বলতো বাংলাদেশ জিতবে। কিন্তু অসম্ভবকে সম্ভব করেছে মুমিনুলরা। তামিম সাকিবদের ছাড়াই তুলে নিয়েছে জয়। এ কারণেই ক্রিকেটকে বলা হয় গৌরবময় অনিশ্চয়তার খেলা। এই এক জয় দিয়ে রেকর্ড বইয়ের অনেক পরিসংখ্যান ওলট পালট করে দিয়েছে বাংলাদেশ দল। দেশের বাইরে বাংলাদেশের সবচেয়ে বড় জয়টা গুড়িয়ে দিয়েছে কিউইদের দম্ভ। 20 বছর আগে নিউজিল্যান্ডে প্রথম খেলার অভিজ্ঞতা হয় বাংলাদেশের। তাসমান পারে 32 ম্যাচ আর 2 দশক পর এই প্রথম জয়ের স্বাদ পেল টাইগাররা। ওয়ানডে টি-20-র পর এবার টেস্টেও আসলো কিউইদের বিপক্ষে জয়। দেশের বাইরে শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, উইন্ডিজকে হারানোর অভিজ্ঞতা আছে বাংলাদেশের। তবে র্যাঙ্কিংয়ের শীর্ষ 5-এ থাকা কোনো দলের বিপক্ষে এই প্রথম হলো অভিজ্ঞতা। নিজেদের মাঠে কিউইদের অপরাজেয় যাত্রাটাও থামালো টাইগাররা। ঘরের মাঠে 17 ম্যাচ আর 8 সিরিজ পর হারের তিক্ত অভিজ্ঞতা হলো টিম সাউদিদের। দলীয় অর্জনে সমৃদ্ধ হয়েছে ব্যক্তিগত রেকর্ডও। বিদেশের মাটিতে প্রথম পেসার হিসেবে ম্যাচ সেরা হয়েছেন এবাদত হোসেন। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রটা একেবারেই ভালো যায়নি বাংলাদেশের। দ্বিতীয় চক্রের শুরুটা প্রত্যাশা মতো না হলেও এই জয় সামনের পথটুকু চলতে সাহস দিবে তা নিঃসন্দেহেই বলা যায়। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ছোটবেলায় খেলাধুলার প্রতি নেশার কারণে শাসন করতেন বাবা, কিন্তু আগে কখনোই বুঝতে পারেননি একদিন এই ছেলেই সুনাম বয়ে আনবে। নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের নায়ক পেসার এবাদত হোসেনকে নিয়ে এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার বাবা। ঐতিহাসিক জয়ে অবদান রাখায় সন্তানকে নিয়ে গর্বিত শরীফুল ইসলাম ও মাহমুদুল হাসান জয়ের অভিভাবকরাও।
শীতের আমেজে বাড়িটাতে শুনশান নীরবতা, তবুও এই নীরবতা ভেদ করে অন্যরকম এক আনন্দ চারিদিকে। মৌলভীবাজারের নিজ বাড়ি থেকে বহু দূরে মাউন্ট মঙ্গানুইয়ের নায়ক, কিন্তু দূরত্ব যতই হোক প্রিয়জনের হৃদয়েই থাকেন পেসার এবাদত হোসেন। আমি আমার দাদুর লিয়ে খেলা দেখছি এবং খেলাটা খুব অসম্ভব সুন্দর হয়েছে। তানার পারফরমেন্সও ভালো হয়েছে, সবাই তানার লাগি দোয়া করবা। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, সেজন্য আমরা খুবই আনন্দিত। তার যে স্টাইল রয়েছে, তার যে ভেরিয়েশন রয়েছে এবং তার যে বলের গতি রয়েছে, সেটি কিন্তু ব্রেটলির সাথে তুলনা করলে কম হবে। 2016 সালে পেসার হান্ট থেকে উঠে আসেন জাতীয় পর্যায়ে, তবে 2019 সালে অভিষেকের পর আন্তর্জাতিক অঙ্গনে এতদিন নিজেকে মেলে ধরতে পারছিলেন না এবাদত। যখন পারলেন তখন হয়ে গেলেন ইতিহাসের অংশ। লেখাপড়া একটা মনোযোগ কম থাকতো, তার খেলাটাই বেশি থাকতো, তখন তারা শাসন করতাম। আমি বুঝতে পারি না যে খেলাটাতে এতটুকু একটা পৌঁছবে। জায়গায় জায়গায় যে জায়গা তো জায়গা দেশে বিদেশে খেলাইয়া ওলা জিতিয়া আইতা, দেশের একটা নাম হইতো, দেশের লাগে একটা প্রশংসা টানটানো। একই রকম চিত্র আরেক পেসার শরীফুল ইসলামের পঞ্চগড়ের বাড়িতেও। ম্যাচে তার পারফরমেন্সে খুশি পরিবারের সদস্যরা। সকলে দোয়া করবেন যেন আরো ভালো করে বাংলাদেশ দেশের জন্য যেন আরো ভালো কিছু করতে পারে। আশা করছিলাম টেস্টটা ড্র পর্যন্ত গেলে আমরা খুব খুশি থাকবো। ড্র তো দূরের কথা, আমরা জিতে গেছি। ম্যাচ শেষ হওয়ার পরই চাঁদপুরে মাহমুদুল হাসান জয়ের বাড়িতে ছুটে আসেন শৈশবের ক্রিকেট কোচ। জয়ের ইনজুরি নিয়ে মন খারাপ হলেও ম্যাচ জয়ের আনন্দ ভাগাভাগি করতে ভুল হয়নি তাদের। যাতে সুস্থ এবং ভালো করতে পারে, দেশের বাণিজ্য করতে পারে, সেই জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি। নান্নু ভাইকে ধন্যবাদ দেব যে নান্নু ভাই জাত চিনতে পেরেছে, যে ওর মতো পরিশ্রমী ক্রিকেটারকে সুযোগ দিয়েছে। একটা টেস্ট জয় পাল্টে দিয়েছে দৃশ্যপট। এদের দিয়ে কিছু হবে না বলা মানুষই এখন ক্রিকেটারদের সুরে সুর মিলিয়ে বলছে আমরাও পারি। টেস্ট চ্যাম্পিয়নদের হারানোয় দেশ জুড়ে উচ্ছ্বাস, আর ক্রিকেটারদের পরিবার প্রিয়জনের চোখে আনন্দ অশ্রু। মাকসুম আলম খান, সময় সংবাদ। করোনা আক্রান্ত হয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। বুধবার ক্রিকেট বোর্ডে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বললেও সন্ধ্যায় জানতে পারেন কোভিড পজিটিভ তিনি। এর আগে টেস্ট করিয়ে বিসিবি আসেন তিনি। করোনা আক্রান্ত হলেও নান্নুর শরীরে কোনো উপসর্গ নেই। তিনি ধারণা করছেন হয়তো ফলস পজিটিভ এসেছে, তাই আবারও টেস্ট করানোর কথা ভাবছেন তিনি। আপাতত বাসায় আইসোলেশনে আছেন প্রধান নির্বাচক। আগের দিন করোনা শনাক্ত হয় বিসিবির আরেক পরিচালক তানভীর আহমেদ টিটুর। গেল বছর মেয়াদ শেষ হলেও বর্তমানে প্রধান নির্বাচকের দায়িত্বে আছেন তিনি। আগামীতেও এই দায়িত্ব পালনের আগ্রহ প্রকাশ করেন নান্নু। মিরপুরে চলছে বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর ফাইনাল। শেষ দিনে সাউথ জোনের দেয়া 218 রানের টার্গেটে ব্যাট করছে সেন্ট্রাল জোন। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মাহমুদ রিমন। সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিমন, একটার পর একটা নিউজিল্যান্ডে টাইগার যে বধের যেই কীর্তিগাথা, অর্থাৎ কিউই বধের যে কীর্তিগাথা, সেটা আমরা শুনছিলাম। তবে সেই উচ্ছ্বাস কিন্তু তাসমান সাগর পাড়ি দিয়ে এই বঙ্গদেশে এসেও আছড়ে পড়েছে। মিরপুরের হোম অফ ক্রিকেটে আমরা গতকাল উচ্ছ্বাস দেখেছি। 24 ঘন্টা পার হয়ে গেলেও কিন্তু সেই উচ্ছ্বাসের রেশ এখনও আছে। তবে তা ছাপিয়ে আপনি বলছিলেন যে বাংলাদেশ ক্রিকেট লিগের যে 5 দিনের ম্যাচের ফাইনাল আজ অনুষ্ঠিত হচ্ছে, যেখানে কিনা 66 রান প্রয়োজন শিরোপা ধরে রাখার জন্য সাউথ জোনের। তবে তা ছাপিয়ে কিন্তু আলোচনায়, অর্থাৎ মিরপুর হোম অফ ক্রিকেটের টক অফ দ্য টাউন মাশরাফি বিন মুর্তজা, আপনি জানেন যে ইনজুরিতে তিনি দীর্ঘদিন ধরে সব ধরনের খেলার বাইরে রয়েছেন। একটা গুঞ্জন ছিল যে 9 তারিখ থেকে শুরু হতে যাওয়া যে বিসিএল, সেটার ওয়ানডে ফরম্যাট দিয়ে যেটা সিলেটে অনুষ্ঠিত হবে, মাশরাফি সেখানে ফিরবেন। তবে সবশেষ খবর যদ্দূর আমরা জানতে পেরেছি, তিনি হয়তো সব ঠিক থাকলে সেখানেও খেলবেন না, কারণ তার পিঠের যে ইনজুরি, সেই ইনজুরি থেকে তিনি পুরোপুরি মুক্ত হননি। তবে সব ঠিক থাকলে যে ঢাকা প্রিমিয়ার লিগের হয়তো মাশরাফির খেলার কথা রয়েছে, সেই ঢাকা প্রিমিয়ার লিগকে অর্থাৎ বিপিএলকে সামনে রেখে কিন্তু মিরপুরে মাশরাফি বিন মুর্তজাকে আমরা দেখেছি। গেল কয়েকদিন ধরে আসলে একটা গুঞ্জন ছিল মাশরাফি মিরপুরে আসতে পারেন। অবশেষে সব গুঞ্জনের রীতি টেনে মাশরাফি কিন্তু আজ এসেছেন। মাশরাফিকে যদিও অনুশীলনের কথা বলি, মাশরাফিকে আমরা দেখেছি যে তিনি মিনিট 5-6 মতো আসলে অনুশীলন করেছেন, এবং এই মিনিট 5 মধ্যে তিনি আসলে পূর্ণ রিদমে বোলিং করেননি। তিনি আসলে হালকা রিদমে যে টি20 কাপ্তান মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন, সেই রিয়াদকে তিনি 5 থেকে 6টি বল করেছেন, তাও ফুল ফেজে নয়, অর্থাৎ হালকা রিদমে। এরপরে তাকে আমরা দেখেছি হালকা স্ট্রেচিং করতে। সব মিলে কিন্তু এই মুহূর্তে মাশরাফি মিরপুরে রয়েছেন। গণমাধ্যমের পক্ষ থেকেও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে যে বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে তার যে অভিব্যক্তি, সেটা প্রকাশ করার জন্য হয়তো মাশরাফি কথা বলতেও পারেন। এর বাইরে যদি বলি, তামিম ইকবাল খান এই মুহূর্তে অনুশীলন করছেন, এবং কিছুক্ষণ আগে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ অনুশীলন করেছেন। এবার যদি বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর ফাইনালের কথা বলি, আপনি জানেন যে এর আগে যে 8টি আসর হয়েছে, সেই 8 আসরের 5 বারই কিন্তু চ্যাম্পিয়ন হচ্ছে গিয়ে
সাউথ জোন এবার তারা 218 রানের টার্গেট দিয়েছে সেন্ট্রাল জোনকে। সেন্ট্রাল জোন ইতিমধ্যে কিন্তু তাদের 6টি উইকেট তারা তুলে নিয়েছে। তবে এই মুহূর্তে কিন্তু উইকেটে জমে গেছেন শোভাগত হোম চৌধুরী। অর্থাৎ যদি শিরোপা ধরে রাখতে হয় সাউথ জোনকে, তবে কিন্তু অবশ্যই খুব দ্রুত শোভাগত হোমকে প্যাভিলিয়নে ফিরাতে হবে। তো এই ছিল আমার কাছে বিসিএল এবং ক্রিকেটারদের পারফরমেন্সের সবশেষ খবর। এশান, আবারও স্বাগত খেলার সময়। ফেডারেশন কাপের খবর। সেমিফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই জায়ান্ট ঢাকা আবাহনী ও সাইফ স্পোর্টিং ক্লাব। টানা দুই টুর্নামেন্টের ফাইনালে উঠতে আশাবাদী আকাশী নীলরা। কমলাপুর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7:30টায়। এদিকে দিনের প্রথম ম্যাচে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানের মুখোমুখি হবে জায়ান্ট কিলার রহমতগঞ্জ। ম্যাচটি শুরু হবে বিকেল 4:30টায়। শীতের বিকেলে ধানমন্ডিতে নিজেদের মাঠে প্রাণবন্ত ঢাকা আবাহনী। প্রায় 3 বছর পর শিরোপা খরা ঘুচিয়ে জেতা হয়েছে স্বাধীনতা কাপ। 1 মাসের মাথায় আবারও ফেডারেশন কাপের ফাইনালের হাতছানি। প্রতিপক্ষ গেলবারের রানার্স আপ জায়ান্ট সাইফ স্পোর্টিং ক্লাব। গ্রুপ পর্বে শেখ রাসেলের সঙ্গে ম্যাচ ছাড়া পুরো টুর্নামেন্টে পথ সহজই ছিল ঢাকা আবাহনীর। কোয়ার্টারে প্রতিবেশী শেখ জামালকে 6-0 গোলে উড়িয়ে দেওয়াটা সেমিতে ভালো করার স্বপ্ন দেখাচ্ছে ঐতিহ্যবাহীদের। Everybody play together, play the same focus for win the game. So not important I'm score or Daniel or Jubon. So we need to win this semi-final. Saif is a good team, have been playing well, is a team very well organized. They know how to play and how they want to play. Then we have to play our best football. You know what we did in the previous game doesn't matter. Now every game is ফেডারেশন কাপে শক্তিমত্তায় সাইফ আবাহনীর বড় প্রতিপক্ষ। শেখ জামাল শেখ রাসেল শিরোপা রেস থেকে ছিটকে যাওয়ায় এই ম্যাচকে অলিখিত ফাইনাল বলে মনে করছেন অনেকেই। We are very hungry and we want to win this match tomorrow. So tomorrow যেটা আছে সাইফের সাথে you will see a hungry Saif team and inshallah we will go for the win and we will play our best game. এদিকে দিনের প্রথম ম্যাচে আরেক ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানের প্রতিপক্ষ পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ। ধীরে ধীরে সেমিতে ওঠা দলটা প্রায় 1 দশক পর ফাইনালে ওঠার জন্য ক্ষুধার্ত। সেজন্য তাদের হারাতে হবে জায়ান্ট কিলার রহমতগঞ্জকে। রহমতগঞ্জ খুব শক্তিশালী দল, লড়াইটা খুব কঠিন হবে, তবে আমরা ফাইনালে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। শেষ চারে আবাহনী ও মোহামেডান জিতে গেলে 2013 সালের পর এই প্রথম অপেক্ষা করছে ঢাকা ডার্বির ফাইনালের রোমাঞ্চ। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে। নিজ খরচে অলিম্পিক পদকপ্রাপ্ত কোচ দিয়ে নিজেকে প্রস্তুত করছেন দ্রুততম মানব ইমরানুর রহমান। নিয়ম মেনে চললে সফলতা আসবে বলে বিশ্বাস প্রবাসী এই অ্যাথলিটের। নিজ খরচে 6 লাখ টাকা দিয়ে অলিম্পিক পদকপ্রাপ্ত কোচ রেখেছেন দ্রুততম মানব ইমরানুর রহমান। এছাড়াও স্কিল ডেভেলপমেন্টের জন্য আছে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ, পুষ্টিবিদ সহ আরও 4 জন, যাদের গাইডলাইনেই নিজেকে প্রস্তুত করছেন বাংলাদেশকে আন্তর্জাতিক পদক পাইয়ে দিতে। দৈনিক 3 ঘন্টা করে অনুশীলন করা ইমরান বিশ্বাস করেন দৃঢ় প্রতিজ্ঞ হয়ে নিয়ম মেনে চললে সফলতা আসবেই। 22 বছরের রেকর্ড সেকেন্ডের নিমিষেই কুপকাত। ইমরানের এই অর্জন অনেকের কাছেই হয়তো এলাম দেখলাম আর জয় করলাম, কিন্তু এমন কীর্তির পেছনেও আছে অনেক গল্প। দৃঢ় প্রতিজ্ঞ চিত্তে অধ্যবসায়ের নিদারুণ দৃষ্টান্ত। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ঝড় তোলার ভাবনা 18 বছর বয়স পর্যন্ত ছিলই না ইমরানের। তখন ফুটবলে কারিকুরি তার। লক্ষ্যের বাঁক বদল হয় শেফিল্ডের স্প্রিন্টার স্কাউটিংয়ে সুযোগ পেলে। এরপর স্থানীয় ক্লাবে প্রশিক্ষণ, সেখান থেকেই বাড়তে থাকে স্বপ্নের পরিধি। আমি কখনো ভাবিনি স্প্রিন্টার হব, কারণ আমার ভালোবাসা ছিল ফুটবলে। যখন আমার বয়স 19 বছর তখন সবকিছু পাল্টে যায়। ইংল্যান্ডের স্কাউটিং প্রোগ্রামে সুযোগ পাই, সেখানে আমার স্কিল বেড়েছে। সেই ক্লাবে আমি সব ধরনের ট্রেনিং সুবিধা পেয়েছি। এরপর 9 বছর ধরে নিজেকে তৈরি করেছি। খুব অল্প সময়ে ইমরান বুঝে ফেলেন নিজেকে অন্য উচ্চতায় নিতে প্রয়োজন বিশেষ প্রশিক্ষণ। এজন্য ভালো মানের কোচের শরণাপন্ন হন তিনি। স্টিভ ফজ নামে অলিম্পিকের কোচের সঙ্গে করেন চুক্তি। তার খরচ জোগাতে শুরু করেন খণ্ডকালীন চাকরি। আমি একজন বিশেষ কোচের তত্ত্বাবধানে অনুশীলন করি, তার নাম স্টিভ ফজ। ইংল্যান্ডের হয়ে যার অলিম্পিক মেডেল আছে, তার অধীনে আমি বেশ উন্নতি করছি। তার হাত ধরেই পদক পাওয়ার প্রত্যাশা করছি। কোচের পেছনে বছরে আমার 6,000 পাউন্ড খরচ হয়, যেটা আমি নিজে বহন করি।
সপ্তাহে 6 দিন অনুশীলন করেন এই ব্রিটিশ, দৈনিক 2-3 ঘন্টা করে, অনেক সময়ই একাধিকবার। তার ডেভেলপমেন্টের পেছনে কাজ করেন 4 জন প্রশিক্ষক। আছে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ, ফিজিওথেরাপিস্ট এবং পুষ্টিবিদও। Strength and conditioning coach, he's got some support from nutritionists. সপ্তাহে 5-6 দিন অনুশীলন করি, 2-3 বেলা করে জিম সেশন থাকে, একই সঙ্গে মাঠের অনুশীলন। আমার স্কিল ডেভেলপমেন্টের জন্য 4 জন কোচ কাজ করে। এসব সুবিধাই আমাকে এখানে নিয়ে এসেছে। দৃঢ় প্রতিজ্ঞ হওয়া জরুরি, একই সঙ্গে নিয়মানুবর্তিতার মধ্যেও থাকতে হবে, তবেই একজন ভালো অ্যাথলিট হওয়া সম্ভব। Sometimes it might be more like দেশের দ্রুততম মানব হয় গর্বিত ইমরান। দেশকে তিনি গর্বিত করতে চান আন্তর্জাতিক পদক দিয়ে। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। আবার স্বাগত খেলার সময়। জাতীয় অ্যাথলেটিক্সের খবর। 200 মিটার স্প্রিন্টে পুরুষ বিভাগে স্বর্ণ পদক জিতেছে নৌবাহিনীর রাকিবুল ইসলাম। নারী বিভাগে এই পদক জিতেছেন বিকেএসপির সুমাইয়া দেওয়ান। 4x100 মিটার রিলেতে পুরুষ বিভাগে বাংলাদেশ নৌবাহিনী এবং নারী বিভাগে স্বর্ণ পদক অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। জাতীয় অ্যাথলেটিক্সের শেষ দিন, দ্রুততম মানবী খুঁজে পাওয়ার পর সব রোমাঞ্চ এদিন 200 মিটার স্প্রিন্টে। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার রেশ। যদিও সমানে সমান দৌড়েও স্বর্ণের দেখা পাননি আব্দুল মোতালেব। 21.90 টাইমিংয়ে প্রথম হয়েছেন রাকিবুল ইসলাম। নারী বিভাগে আবারও হতাশ করেছেন শিরিন আক্তার। বিকেএসপির সুমাইয়া দেওয়ানের কাছে পাত্তাই পাননি সাবেক দ্রুততম মানবী। 25.22 সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ বাগিয়েছেন সুমাইয়া। তার চেয়ে পিছিয়ে থেকে রৌপ্য পদকেই সন্তুষ্টি কুড়িয়েছেন শিরিন। 100 মিটারে মন আল্লাহ পাক আমাকে দ্বিতীয় স্থান দান করছে, তারপরে আবার 200 মিটারে স্বর্ণ পদক। সবাই দোয়া করবেন, ইনশাআল্লাহ সামনে আরো ভালো করতে চাই, এই সাফল্য ধরে রাখতে চাই। আরিফুল ইসলাম বাংলাদেশ নৌবাহিনী, মোশাররফ হোসেন বাংলাদেশ জেল এবং এদিকে 4x100 মিটারে আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। তাদের কাছে স্বর্ণ খুইয়েছে সেনাবাহিনী। নারীদের বিভাগে অবশ্য প্রতিশোধ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলিটরা। এই ইভেন্টের রানার্স আপের তকমা জুটেছে নৌবাহিনীর ভাগ্যে। অ্যাথলেটিক্স ফেডারেশন, অলিম্পিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ নৌবাহিনী, বিকেএসপি সকলের যে সহযোগিতা, সেজন্য আমি মাঠে ফিরতে পেরেছি। তার জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই। 2016 সালে ন্যাশনালে গোল্ড পেয়ে আমার যাত্রা শুরু। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ গোল্ড পেয়ে আসতেছি। এবার খেলাতে আমি 2টাতে অংশগ্রহণ করছি, 2টাতেই গোল্ড মেডেল পাই। এবারের জাতীয় অ্যাথলেটিক্সে 22টি স্বর্ণ সহ মোট 49টি পদক নিয়ে শীর্ষস্থান দখল করেছে নৌবাহিনী। 11টি স্বর্ণ পদকে দ্বিতীয় স্থানে বাংলাদেশ সেনাবাহিনী, আর তৃতীয় অবস্থানে বাংলাদেশ বিমানের সংগ্রহ 3টি স্বর্ণ। মাসুম রাব্বি, সময় সংবাদ, ঢাকা। এই ছিল খেলার সময়। সঙ্গে থাকুন সময়।